দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময় সরকার। তো আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চন্দ্রনাথ। তোমরা যারা যারা ক্লাস 9-এ পড়ছো বা মনে করো যারা যারা এসএসসি দেবে বা মাদ্রাসা সার্ভিস কমিশন দেবে, তাদের জন্য এই গল্পটি অবশ্যই পাঠ্য হিসেবে বিবেচ্য। তো যাই হোক, আমরা আজকে তারাশঙ্করের লেখা যে চন্দ্রনাথ গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে লাইন ধরে ধরে আজ তোমাদের সাথে আলোচনা করব। তো সেই গল্পটির শেষে আমরা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করব এবং তার আগে আমরা লেখক সম্পর্কে সামান্য একটু জেনে নেব, তারপর আমরা গল্পের মধ্যে প্রবেশ করব। চলো তাহলে শুরু করছি। 1898 সালের 24শে জুলাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মগ্রহণ হয়েছিল। তিনি জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলার লাভপুর নামক একটি গ্রামে। তার পিতার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং তার মাতার নাম ছিল প্রভাবতী দেবী। জন্মসূত্রে তারাশঙ্কররা ছিল জমিদার পরিবারের বংশোদ্ভূত, কিন্তু তারাশঙ্করের যখন সময়কাল চলছিল তখন সেই জমিদারি একেবারে ক্ষয়িষ্ণু হয়ে পড়েছিল, অর্থাৎ জমিদারির কোনো কিছুই বাকি ছিল না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছোটবেলায় গ্রামের যে স্কুল হয়ে থাকে সেই স্কুলে তিনি পড়াশোনা শুরু করেছিলেন। পরে তিনি একটি ইংরেজি স্কুলে ভর্তি হয়েছিলেন, ইংরেজি মাধ্যমের যে স্কুল সেই স্কুলে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন এবং তারপর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে আইএ পড়ার জন্য ভর্তি হয়েছিলেন। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন মূলত গান্ধীবাদী অনুসরণকারী, অর্থাৎ তিনি গান্ধীজিকে ভীষণভাবে শ্রদ্ধা করতেন এবং মন থেকে তিনি ভক্তি করতেন। গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তার জীবন চালনা করতে চেয়েছিলেন এবং আমরা দেখেছি 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি যে সারা ভারতবর্ষ ব্যাপী আইন অমান্য আন্দোলন এবং লবণ সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছিলেন, আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের একজন অ্যাক্টিভ মেম্বার হিসাবে কাজ করেছিলেন এবং যেহেতু তিনি এই আন্দোলনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন সেজন্য তাকে 1 বছরের কারাদণ্ড যেতে হয়েছিল, অর্থাৎ তাকে জেলে বন্দী করা হয়েছিল। জেল থেকে বেরিয়ে তিনি এই রাজনীতি থেকে অনেকটা পিছিয়ে আসেন এবং সাহিত্য জগতে নিজেকে প্রবেশ করান এবং সাহিত্য নিয়ে লেখালেখিতেই তিনি মূলত মনোনিবেশ করেছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম জীবনে কয়লার ব্যবসার সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ তিনি কয়লার ব্যবসার কাজ করতেন, কিন্তু তারপরে কয়লার ব্যবসা ছেড়ে দিয়ে তিনি কানপুরে একটি বেসরকারি বিদ্যালয়ে পড়ানোর কাজে যুক্ত হয়েছিলেন। কিন্তু যতই তিনি এই পড়াশোনা করানোর কাজে যুক্ত হন না কেন, তিনি এই পড়াশোনা করানোর ক্ষেত্রে মনোনিবেশ করাতে পারেননি নিজেকে। তারপরে শেষ পর্যন্ত তিনি আবার সাহিত্য জগতে ফিরে এসেছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম ছিল উমাশশী বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথমে একটি কবিতা লিখে তার হাতের খড়ি ঘটিয়েছিলেন। সেই কবিতাটির নাম হলো ত্রিপত্র। তিনি একটি নাটকও লিখেছিলেন, সেই নাটকটির নাম ছিল মারাঠা তর্পণ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে সময়কালে সাহিত্য রচনা শুরু করেছিলেন সেই সময়টা ছিল অবক্ষয়ের যুগ, সংশয়ের যুগ, অবিশ্বাসের যুগ, জীবন যন্ত্রণার যুগ। তিনি অনেকগুলি কাব্যগ্রন্থ নয়, তিনি তো মূলত উপন্যাসই লিখতেন। অনেকগুলি উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি লিখেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, ধাত্রী দেবতা, রায়কমল, পঞ্চগ্রাম, কালিন্দী, কবি ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি তার সাহিত্য জীবনে অনেক পুরস্কার পেয়েছিলেন। সেই পুরস্কারগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো রবীন্দ্র পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার। আমাদের যে পাঠ্য চন্দ্রনাথ এই গল্পটি রয়েছে, এই গল্পটি আগুন উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। এই গল্পে আমরা দেখতে পাই চন্দ্রনাথের সাথে যা যা হয়েছে তার সমস্ত কিছুই অন্যায় হয়েছে, সেজন্য তার পরিণতি আমাদের মনে করুণার সৃষ্টি করেছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই চন্দ্রনাথের মধ্যে ছিল অদম্য মানসিকতা। সে একাই জীবনযুদ্ধে লড়াই করতে প্রস্তুত ছিল।
তাই বলা যায় এই গল্পটিতে করুণ রস ও জীবনবোধের একসাথে মিলন ঘটিয়েছিলেন আমাদের লেখক। এবার আমরা এই গল্পটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনায় ফিরব। এই দেখো আমার কাছে এই বইটি রয়েছে, এইটা ক্লাস 9 এর পাঠ্য। এবার আমরা এই গল্পের ভেতরেও যে চন্দ্রনাথ গল্পটি রয়েছে এই বইটির ভেতরে, সেই চন্দ্রনাথ গল্পটি এবার আমরা প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সার্কুলার রোডের সমাধিক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরলাম। কত কথা মনে হইতেছে। দীর্ঘ এতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়টি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে। কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়। ওই নক্ষত্রটির খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য আছে। এমনই দৃপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে। একদিন পিছনে ফিরিয়া চাহিল না, ক্ষণিক বিশ্রাম করিল না। যাহাকে কুক্ষিগত করিবার অভিপ্রায়ে তাহার এ উন্মত্ত যাত্রা তাহাকে আজও পাইল না, তবু সে চলিয়াছে। দেখো এখানে যে চন্দ্রনাথ গল্পটি শুরু হয়েছিল, এই চন্দ্রনাথ গল্পটিতে আমরা দেখতে পাই আমাদের যে কথক, সেই কথকের বন্ধু ছিল চন্দ্রনাথ। কথক যখন এই যে বলেছে সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে তিনি বেরিয়েছিলেন, তখন তার বারবার মনে পড়েছে এই চন্দ্রনাথের কথা। চন্দ্রনাথ যে ব্যক্তিটি ছিল বা তার যে বন্ধুটি ছিল, সেই বন্ধুটিকে তার কালপুরুষ নক্ষত্রের সাথে সে তুলনা করেছিল। দেখো আমরা রাত্রিবেলা যখন আকাশের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই একটা কালপুরুষ নামের একটা নক্ষত্র আমাদের সেখানে সে তলোয়ার ধরে দাঁড়িয়ে থাকতে আমরা দেখতে পাই। সে একাই রাজত্ব করে এই আকাশটিতে, সেরকম চন্দ্রনাথ একাই রাজত্ব করেছিল তার মনে, সেখানে অন্য কেউ প্রভাব ফেলতে পারেনি। সঙ্গে সঙ্গে আরো একজনকে মনে পড়িতেছে, হিরুকে। চন্দ্রনাথ, হিরু, আমি সহপাঠী। আরো একজনকে মনে পড়িতেছে, চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকে। কেমন করিয়া যে এই তিনজন একই সময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়েছিলাম বলিতে পারি না। দেখো আমাদের কথক এই গল্পটিতে এখানে তিনজনের নাম করেছে, চন্দ্রনাথ, হিরু এবং সে নিজে। এছাড়াও চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকেও সে এই গল্পে উল্লেখ করেছে। দেখো সে বলতে পারছে না যে একটি ক্ষুদ্র গ্রামের মধ্যে, মানে এটা তো ধরো হঠাৎ করে না চাইতেই হয়ে যাওয়ার মতো সামিল। তো তারা তিনজন বা চারজন একত্রিত হয়েছিল কিভাবে, সেটা সে ঠাহর করতে পারছিল না। কিন্তু বিস্ময় প্রকাশ করিব না। আগ্নেয়গিরি গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কার দাহ্য বস্তু সমাবিষ্ট হয় কি করিয়া, এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। দেখো একটা আগ্নেয়গিরি যখন সে ফেটে বেরোয়, যে লাভা থাকে ভেতরে, সেখানে কি কি জিনিস কিভাবে কিভাবে সেখানে গিয়ে জমা হয়। তো এরকম ঠিক আমাদের কথকও বলতে চেয়েছে, আমাদের এই 3-4 জন যারা বন্ধু বান্ধব ছিলাম, যারা একত্রিত হয়েছিল, সেটা কিভাবে হয়েছিল না হয়েছিল সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা একত্রিত হয়েছিলাম। ঘরে কেহ নাই। টেবিলের ওপর টেবিল ল্যাম্পটা অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে। আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া চন্দ্রনাথ, হিরু ও নিশানাথকে ভাবিতেছি। সম্মুখেও দেওয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকেই চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে। অলি কায়াময় ছায়া, তবু সে আমার এই স্মৃতির স্মরণে বাধা দিয়া তাহারই দিকে আমাকে আকর্ষণ করিতেছে। আলোটা নিভাইয়া দিলাম। মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরিয়া উঠিল। আমাদের এই কথক ঘরে যখন কেউ ছিল না, একটা সামান্য টেবিল ল্যাম্প জ্বলছিল, সেই সময়টিতে চন্দ্রনাথকে তার বারবার মনে পড়ছিল। এবং যখন সে এই ল্যাম্পটা বা আলোটা নিভিয়ে দিল, ঘর যখন অন্ধকার হয়ে গেল, সেই সময়টিতে তার এই সমস্ত ঘটে যাওয়া ঘটনা আরো প্রগাঢ়ভাবে মনে পড়তে লাগলো। অতীতের রূপ এই অন্ধকার। আলোকিত যে দিবসটির অবসান হইয়া তমসা পরিবারের মধ্যে ডুব দিল,
আর সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না, তাই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি। সে দেখা দিল, অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ। দেখো, যেটা অতীতের কথা সে স্মরণ করছিল সেটা কালো অন্ধকারে ঢেকে গেছে। সেই কালো অন্ধকার থেকে তো এখন আর পরিষ্কারের মধ্যে আসা যাবে না, তাই এই কালো অন্ধকারের মধ্যেই সে চন্দ্রনাথকে খুঁজে বের করার চেষ্টা করছিল। দীর্ঘাকৃতি, সবল, সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর, অসাধারণ তাহার মুখাকৃতি। প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক। সামান্য মাত্র চাঞ্চল্যেই নাসিকাপ্রাপ্ত স্ফীত হইয়া ওঠে। বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালের ঠিক মধ্যস্থলে শিরায় রচিত এক ত্রিশূল চিহ্ন। এই কিশোর বয়সেও চন্দ্রনাথের ললাটে শিরার চিহ্ন দেখা যায়। সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হইলেও নাকের ঠিক উপরের মধ্যে ললাটের ওই ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফুলিয়া ওঠে। এখানে আমাদের যে কথক রয়েছে সে চন্দ্রনাথের একটি আকৃতির বা চন্দ্রনাথের যে শারীরিক গঠনের একটি বিবরণ দিয়েছে। চন্দ্রনাথের নাকটি ছিল মোটা এবং তার চোখ মুখের এখানে বিবরণ দিয়েছে, এবং সে একটি কথা বারবার উল্লেখ করেছে যে চন্দ্রনাথের কপালে যখন সে রেগে উঠতো বা রাগ করতো বা সে একটু মানে গম্ভীর হয়ে যেত, তখন তার কপালের দিকে একটি ত্রিশূল সে দেখতে পেত, মানে ত্রিশূলের আকারে তার শিরাগুলো ফুলে উঠত। সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাইকে মনে পড়িতেছে। শীর্ণ, দীর্ঘকায়, শান্ত প্রকৃতির মানুষটি ওই যে বোর্ডিং এর ফটকের সম্মুখে চেয়ার বেঞ্চের আসন পাতিয়া বসিয়া আছেন, হুকাটি হাতে ধরাই আছে। চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন, নরু, তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের যে কথক ছিল তার নাম হলো নরু। দেখো, এটা অন্য জায়গায় উল্লেখ না থাকলেও তোমাকে এটা আন্ডারলাইন করে রাখতে হবে, তার নাম হচ্ছে নরু। তো সেখানে একটি হেডমাস্টার মশাইয়ের কথাও এই নরু উল্লেখ করেছিল, যে হেডমাস্টার মশাই বোর্ডিং স্কুলে পড়াতেন এবং সেই বোর্ডিং স্কুলের বাইরে তিনি চেয়ার নিয়ে বসে থাকতেন, হুকা টানতেন। তিনি এই নরুকে একটি সময় ডেকে বলেছিল, তুমি একবার গিয়ে শুনে আসবে চন্দ্রনাথ কি বলতে চাইছে। এখানে একটি ঘটনা রয়েছে, সেটি আমরা আসবো পরবর্তীকালে। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল, বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে। সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করিতে চায় না। সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয়নি, তাহার কথা অবহেলা করিতে পারলাম না। দেখো, স্কুলে যখন বার্ষিক অনুষ্ঠান হয় সেই সময়টিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়। তো চন্দ্রনাথকে সেকেন্ড করে দেওয়া হয়েছিল এবং চন্দ্রনাথ তার জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি, তাই সে এই সেকেন্ড প্রাইজটি প্রত্যাখ্যান করেছিল এবং সেক্ষেত্রে একটি চিঠিও লিখেছিল এই চন্দ্রনাথ। চন্দ্রনাথের কাছেই গেলাম। দারিদ্র, জীর্ণ, স্বল্পলোকিত চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসিয়া আপন মনে কি লিখিতেছিল। তাহার কাছে গিয়া দাঁড়াইলাম। সে লিখিতেই থাকিল, কোনো অভ্যর্থনা করিল না। সে তাহার স্বভাব নয়। আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম, কি লিখছিস? যখন হেডমাস্টার মশাই নরুকে পাঠালো চন্দ্রনাথের কাছে, তখন সে চন্দ্রনাথের কাছে গিয়ে দেখলো সে তার ঘরের মধ্যে বসে বসে কিছু একটা লিখলো। আমাদের কথক বা নরু যখন তার কাছে গেল, সে তাকে বসবার আমন্ত্রণও করলো না। তখন সে বাধ্য হয়েই তাকে জিজ্ঞাসা করলো, কি লিখছিস? লিখিতে লিখিতেই চন্দ্রনাথ উত্তর দিল, ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি, কে কত নাম্বার পাবে তাই দেখছি। তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম। চন্দ্রনাথ আরো খানিকটা লিখিয়া কাগজখানা আমার সম্মুখে ফেলে দিয়া বলিল, দেখ। কাগজটায় চোখ বুলাইতেছিলাম। চন্দ্রনাথ বলিতেছিল, আমার যদি 550 কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে, মানে দুটা ফেল করবে, অমিয় আর শ্যামা, তাছাড়া সবাই পাস করবে। আর যদি আমার 525-এর নিচে হয় তাহলে 10টা ফেল করবে, তুই তাহলে 3rd ডিভিশনে যাবি। বেশ মনে পড়িতেছিল। তাহার কথা শুনিয়া রাগ হইয়াছিল, এই দাম্ভিকটা যেন ফেল হয় এ কামনাও বোধ হয় করিয়াছিলাম। যখন চন্দ্রনাথ ওই হিসাব করছিল, আমাদের এই নরু গিয়ে জিজ্ঞেস করলো, কি রে কি করছিস? তখন চন্দ্রনাথকে আমরা দেখতে পাই সে
একটি অ্যাজাম্পশন করছিল। অ্যাজাম্পশন মানে বুঝো তো, মানে ভবিষ্যতের একটি সে প্ল্যান করছিল, মানে কে কি পেতে পারে না পেতে পারে। সে যদি এত পায়, ধরো 525 550, তাহলে এই কজন ফেল করবে, এ ফেল করবে, 525 পেলে এতজন ফেল করবে, এ থার্ড ডিভিশনে যাবে, সেকেন্ড ডিভিশনে যাবে, এই ধরনের একটা অ্যাজাম্পশন চন্দ্রনাথ করছিল। এবং তখন আমাদের নরুর এই কথাটি শুনে ভীষণ রাগ হয়েছিল। সত্যি কথা বলতে, যেহেতু তাকে বলেছিল তুই থার্ড ডিভিশনে যাবি, তাই সে রাগ করেছিল। কিন্তু রাগ করলেও ব্যাপারটি কিন্তু সত্যি, সে মানে যে ধরো ফার্স্ট হবে তার এই ধরনের এই জিনিসগুলি থাকে, সে বুঝতে পারে আমি কত রেজাল্ট করব না করব। এই ধরনের জিনিসটি চন্দ্রনাথের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। চন্দ্রনাথ হাসিয়া বলিল, তুই বোধহয় রাগ করছিস, কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে। একের মূল্য কমে সকলের কমবে। দিস ইজ ম্যাথমেটিক্স। মানে চন্দ্রনাথ যেহেতু সে ভালো পড়াশোনায় ছিল, তাছাড়াও সে বরাবরই ক্লাসে ফার্স্ট হতো, তাই সে প্রত্যেকটা বিদ্যায় পারদর্শী ছিল। তো যাই হোক, সে অঙ্ক কষে বলেছিল এটা ম্যাথমেটিক্স, আমার যে অঙ্কটি আমি কষেছি সেটার কোনো বিপরীত দেখা যাবে না। আমি এইবার কথাটা পারিব ভাবিতেছিলাম, কিন্তু সে হইল না। চন্দ্রনাথের দাদা একখানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন। চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন, এ কি? পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল, আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি। কারণ? কারণ চন্দ্রনাথের নাসিকাপ্রান্ত স্ফীত হইয়া উঠিল। ললাটের শিরায় রচিত ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছিল। এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া সে বলিল, কারণ সেকেন্ড প্রাইজ নেওয়া আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি। চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু তাকে একটি চিঠি এনে দিল। মানে যেই কথাটা আমাদের নরু বলতে এসেছিল সেই কথাটাই তার দাদা এসে বলল। আর এই চিঠিটি দেওয়ার পরে চন্দ্রনাথকে সে জিজ্ঞেস করলো, তুমি এই চিঠিটি কেন দিয়েছো, কারণ কি? তখন সে বলল, আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি, এটাই আমার কারণ, কারণ আমি জীবনে কোনোদিন সেকেন্ড হইনি। চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন কাঁপিতেছিলেন। বহু কষ্টে আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন, কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধল না? ডিগনিটি, একে তুমি ডিগনিটি বলো? তোমার অক্ষমতার অপরাধ। বাধা দিয়া চন্দ্রনাথ বলিল, তুমি জানো না দাদা। কি জানি না? জানবাড়িতে আছে কি, স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে, সে আমারই সাহায্যে হয়েছে। আর ওর যে প্রাইভেট মাস্টার, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি কি বলবো, প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেননি, তারও উপর উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুলও করেছেন তিনি এবং আরো দু একজন। চন্দ্রনাথ কেন সেকেন্ড প্রাইজ নিতে চায়নি তাহলে স্পষ্টই তোমাদের কাছে বোঝা গেল। যে ছেলেটি ফার্স্ট হয়েছিল সে স্কুলের সেক্রেটারির একদম ক্লোজ, এবং তাছাড়াও সে টিউশন পড়তো যে অ্যাসিস্ট্যান্ট টিচারের কাছে, সেই স্কুলেরই সেই মাস্টারমশাইটি তাকে প্রশ্নপত্র আগেই দিয়ে দিয়েছিল, এবং সে প্রশ্নপত্র পেয়েও যা পরীক্ষা দিয়েছিল তারপরেও উত্তর দেখার সময়, মানে যখন প্রশ্নপত্রের মূল্যায়ন হয় সেই সময়টিতে ইচ্ছাকৃতভাবে ভুল জিনিসটিকে ভুল না দিয়ে সঠিক দিয়ে দিয়েছিল। এই কারণেই সে প্রথম হয়ে গিয়েছিল এবং চন্দ্রনাথ দ্বিতীয় হয়ে গিয়েছিল। আর এই কারণেই চন্দ্রনাথের রাগ, এবং সে বলেছিল আমি সেকেন্ড প্রাইজ নিব না। চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতেছিল না। ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ। তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন। চন্দ্রনাথ বলিল, অঙ্কের পরীক্ষার দিন সে আমায় মিনতি করলো, আমি তাকে 3টা অঙ্ক আমার খাতা থেকে টুকতে দিলাম। মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সে সময় তার মনে ছিল না। দেখো তাহলে, যে ফার্স্ট হয়েছে তার অবস্থাটা একবার ভেবে দেখো। অঙ্কের মাস্টারমশাই তাকে অঙ্কের প্রশ্ন বলেই দিয়েছিল কি কি আসবে, তা সত্ত্বেও সে চন্দ্রনাথের কাছ থেকে 3টে অঙ্ক সাহায্য নিয়েছিল। এবং সেই ছেলেটি যদি ফার্স্ট হয় তখন মেজাজ যে কারো খারাপ হয়ে যেতেই পারে। চন্দ্রনাথের দাদা গম্ভীর এবং ধীর কণ্ঠস্বরে বলিলেন, তোমার সঙ্গে তর্ক করে ফল নেই, তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মহাশয়কে পত্র লেখো, বুঝলে? চন্দ্রনাথ বলিল, না,
কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমায় করতেই হবে। না না। চন্দ্রনাথের দাদা বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন। এবার না করবে না? ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল। না। কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি এতদূর স্বাধীন হয়েছ, ভালো। আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না। আজ থেকে আমরা পৃথক। যেহেতু দাদার অনুরোধ চন্দ্রনাথ রাখলো না। অ্যাকচুয়ালি দাদা তাকে অনুরোধ করেছিল যে তুমি যে হেডমাস্টার মশাইকে প্রত্যাখ্যান করেছিলে যে আমি প্রাইজ নিব না, সেটার তুমি ক্ষমা চেয়ে হেডমাস্টার মশাইকে একটি পত্র লেখো যে ঠিক আছে আমার ভুল হয়ে গিয়েছে, আমি প্রাইজটি নিতে রাজি আছি। কিন্তু তার দাদা যতই চোখ বড় বড় করে বলুক না কেন, তার দাদা রাগ দেখিয়ে বলুক না কেন, চন্দ্রনাথ কিছুতেই সেই ভুল তার স্বীকার করবে না। সে যে এটি পত্রটা দিয়ে এসে সেটি সে মনে করেছে আমি ঠিকই করেছি, আর এই কারণেই তার দাদা রেগে গিয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। অবিচলিত কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলিল, বেশ। চন্দ্রনাথের দাদা নতশিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন। তিনি নিশ্চয়ই এই উত্তর প্রত্যাশা করেন নাই। বিশেষ এমন সংযত নিরুচ্ছ্বসিত কণ্ঠের উত্তর। আমি বেশ বুঝিলাম ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করিতেছেন। দাঁতে ঠোঁট কামড়াইয়া তিনি দাঁড়াইয়াছিলেন। চোখের দৃষ্টিতে বেদনা ও ক্রোধের সে এক অদ্ভুত সংমিশ্রণ। এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখিয়াছি। এক মুহূর্তে যেন স্পষ্ট দেখিতে পাইতেছি। দাদা মুখ তুলিয়া সম্মুখের জানালার ভেতর দিয়া আখড়ার তমাল গাছটার দিকে চাহিলেন। কাকের কোলাহল চলিয়াছে সেখানে, তাহাকে দেখিয়া আমার বড় কষ্ট হইল। আজও এই অন্ধকারের মধ্যে আমি চোখ মুদিলাম। দেখো, চন্দ্রনাথের দাদা এই যে তাকে সামান্য একটু অপমান করলো তার ভাই, এটি তিনি বুঝে উঠতে পারেননি। তার ভাই যে তার কথা শুনবেন না, এটি তিনি কল্পনাও করতে পারেননি। তাই কি করবে বেচারা, জানলার দিকে তাকিয়ে কাকেরা কোলাহল করছিল সেদিকেই তাকিয়ে থাকলো। আর এদিকে আমাদের নরু যে পাশে দাঁড়িয়েছিল, সে এই সিচুয়েশনটা দেখে চোখ মুছলো। বোর্ডিং এ আসিয়া মাস্টারমশাইকে সংবাদটা দিতে গিয়া দেখিলাম তিনি তখনও সেই তেমনই একা চিন্তাকুল নেত্রে বসিয়া আছেন। আমাকে দেখিবা মাত্র বলিলেন, কি হলো নরু, সে কি বলল? তাহাকে অকপটেই সমস্ত বলিলাম। তিনি হুকাটি হাতে ধরিয়াই নীরবে বসিয়া রহিলেন। এদিকে মাস্টারমশাই সেই উত্তরের প্রত্যাশায় সেভাবেই বসেছিলেন যে আমি তো নরুকে পাঠিয়েছি জিজ্ঞেস করতে, আর তাছাড়াও চন্দ্রনাথের দাদা সেখানে গিয়েছে তার মতামত জেনে আসতে। তো যাই হোক, যখন তারা দুজনেই দুজন তো না, নরু এসে যখন জানালো এরকম এরকম ব্যাপার, তিনি কিন্তু স্তম্ভিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে চন্দ্রনাথ আমার কথাও শুনলো না, দাদার কথাও শুনলো না। তিনি কিন্তু সেভাবেই বসে পড়লেন। মাস্টার মহাশয় তামাক টানিতে টানিতে বলিলেন, আমি একবার যাব নরেশ। কি বলো তুমি? চন্দ্রনাথের কাছে? না না, পৃথক হবে কেন? না, ছি। আমি বললাম, না স্যার, আপনি যাবেন না। যদি কথা না শোনে? শুনবে না? আমার কথাও শুনবে না? মাস্টারমশাইয়ের কণ্ঠস্বর উত্তেজিত হইয়া উঠিল। আমি উত্তর দিলাম না, নীরবে দাঁড়াইয়া রহিলাম। এবারে মাস্টারমশাই বলল, আচ্ছা তোমরা না হয় চেষ্টা করে পারলে না, আমি একবার যাব কি, গিয়ে তাকে রিকোয়েস্ট করব। আমাদের যে নরেশ ডাকনাম যার নরু, যে আমাদের কথক, সে বলল দরকার নেই মাস্টারমশাই যাওয়ার, থাক না। তখন মাস্টারমশাই বলল, আমি গেলে কি আর সে না করবে? তখন আর কোনো কিছু বলতে চায়নি, সে নীরবেই দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরে মাস্টারমশাই বলিলেন, আমারই অন্যায় হলো, চন্দ্রনাথের দাদাকে না জানালেই হতো। না, ছি ছি ছি। আমি চলিয়া আসিতেছিলাম, তিনি আবার ডাকিলেন, তুমি বলছো নরেশ আমার যাওয়া ঠিক হবে না? চন্দ্রনাথ আমার কথা শুনবে না? আমি নীরবেই কিছুক্ষণ দাঁড়িয়ে রহিলাম, তারপর ধীরে ধীরে চলিয়া আসিলাম। দেখো, মাস্টারমশাইও যেন একটু গিল্টি ফিল করছিল। মাস্টারমশাইয়েরও বারবার মনে হচ্ছিল যে যেই কাজটি ঘটেছে বা যেই এলিগেশনটি তুলেছে চন্দ্রনাথ, সেটি একেবারেই যে ভুল তা নয়।
কিছুটা তিনিও জানেন ব্যাপারটি। যাই হোক, তিনি আর যাওয়ার সাহস করেনি। আর নরুও কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবে? নরুও ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। দিন 2 পর শুনিলাম চন্দ্রনাথের সত্যি দাদার সহিত পৃথক হইয়াছে। চন্দ্রনাথের সহিত দেখা করিলাম। সে বলিল, পৃথক মানে আবার কি? সম্পত্তি তো কিছুই ছিল না, মাত্র বাড়িখানা আর বিঘে কয় জমি আর কিছু বাসন। সে ভাগ হয়ে গেল। আমাকে তো এবার নিজের পায়ে দাঁড়াতেই হতো। এ ভালোই হলো। আমি চুপ করিয়া রহিলাম। বোধহয় সেদিন সে সময় ভাবিয়েছিলাম চন্দ্রনাথের সহিত সংস্রব রাখিব না। মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম। 2 দিন পরে সত্যি সত্যি তারা 2 ভাই ভাগ হয়ে গেল, চন্দ্রনাথ ও নিশানাথ। যে কটি জমি ছিল, যে কয় বিঘা, একটা বাড়ি আর ওই বাসনপত্র, সেগুলো তারা দুজন মিলে ভাগ করে নিল। আর তখন তার এই কার্যকলাপ দেখে নরু মনে মনে ভাবছিল চন্দ্রনাথের সাথে সেও কোনো সম্পর্ক রাখবে না। চন্দ্রনাথ হাসিয়া বলিল, হিরু এসেছিল আজ আমার কাছে। বলে, কাকা বলেছে তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন। হিরুই সেবার ফার্স্ট হইয়াছিল, আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো। আমি প্রশ্ন করিলাম, কি বললি তুই? হিরু, যে ছেলেটি ফার্স্ট হয়েছিল, সে সেক্রেটারির ভাইপো ছিল। সে এসে চন্দ্রনাথকে বলেছিল, আমার কাকা তোমাকে একটি স্পেশাল প্রাইজ দেবে। কেন বলো তো? কারণ চন্দ্রনাথ অনেক ক্ষেত্রেই হিরুকে সাহায্য করছিল, সেই জন্য। চন্দ্রনাথ বলিল, তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম, আর বলে দিলাম একান্ত দুঃখিত আমি, সে গ্রহণ করতে আমি পারবো না। এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক। চন্দ্রনাথের মুখের দিকেই চাহিয়াছিলাম। সে আবার বলিল, হেডমাস্টার মশাইও ডেকে পাঠিয়েছিলেন। তাকেও উত্তর দিয়ে দিলাম। গুরুদক্ষিণার যুগ আর নেই। স্কুলের সঙ্গে দেনা পাওনা আমার মিটে আছে। 2-3 মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছি আমি, সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার। সেই মুহূর্তে উঠিয়া আসিলাম। দেখো, চন্দ্রনাথকে যখন অফার দিয়েছিল যে আমার কাকা তোমাকে একটি গিফট দিবে, সে কিন্তু না করে দিয়েছিল। এছাড়াও হেডমাস্টার মশাইকেও সে না করে দিয়েছিল যে না, আমি আর এসবের মধ্যে নাই। তাছাড়াও স্কুল থেকে সে পরিত্রাণ চায়, মানে স্কুল থেকে একটু দূরে যেতে চায়। এখন স্কুলের ফিস 2-3 মাসের একটু বেশি করেই দেওয়া আছে, তাই সে এখান থেকে চলে যেতে চায়। ইহার পরই আমি চলিয়া গেলাম মামার বাড়ি। পরীক্ষার খবর বাহির হইলে হিরুর পত্র পাইয়া কিন্তু আমি অবাক হইয়া গেলাম। চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে। হিরু কলিকাতা হইতে দীর্ঘ পত্রে সমস্ত ফলাফল জানাইয়াছে। দেখিলাম 10টি ছেলে ফেল হইয়াছে। আমি 3য় বিভাগেই কোন রূপে পাশ হইয়া গিয়াছি। চন্দ্রনাথও 525 পায় নাই, কিন্তু একটি শুধু মেলে নাই। হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলিয়া গিয়াছে। হিরু লিখেছিল সে স্কলারশিপ পাইবে। মনে মনে দুঃখিত না হইয়া পারিলাম না। সত্যি বলতে কি, চন্দ্রনাথ ও হিরুতে অনেক প্রভেদ। চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে আমার অন্তত সন্দেহ ছিল না। অপরাহ্নে 5টার ট্রেনে মামার বাড়ি হইতে ফিরিয়াই সঙ্গে সঙ্গে হিরুর বাড়িতে প্রীতিভোজনের নিমন্ত্রণ পাইলাম। হিরু স্কলারশিপ পাইবে, তাহারই প্রীতিভোজ। তো ব্যাপারটা হলো কি, তারপর যখন সে অনেকদিন পর, দেখো পরীক্ষা হলে তো অনেকেই ঘুরতে যায়, সে তেমনি আমাদের নরেশও ঘুরতে গিয়েছিল। তো তারপর হিরু যে মানে ফার্স্ট হওয়ার কথা ছিল বা ফার্স্ট হয়েও ছিল, সে একটি বড় চিঠি লিখেছিল আমাদের নরেশকে, এবং চিঠিতে জানিয়েছিল যে সে ফার্স্ট হয়েছে, চন্দ্রনাথ দ্বিতীয় হয়েছে। এটা তো হওয়ার কথা ছিলই, কিন্তু এটা যে ঘটে যাবে সেটা সে বুঝতে পারেনি। আর চন্দ্রনাথ এর আগে যে অঙ্কটি কষে দিয়েছিল আমাদের নরেশকে, হুবহু সেই অঙ্কটি মিলে গিয়েছে। যাই হোক, হিরো যেহেতু ফার্স্ট হয়েছিল, সে স্কলারশিপ পাবে, এবং স্কলারশিপ পাওয়ার জন্য সে একটি পার্টি বা একটি ভালো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে আমাদের এই নরেশেরও আমন্ত্রণ ছিল। আমি কিন্তু প্রথমেই গেলাম চন্দ্রনাথের বাড়ি। নির্জন বাড়িখানা খা খা করিতেছিল, কেহ কোথাও নাই। শয়ন ঘরখানাও দুয়ার বন্ধ, কড়ায় একটি অতি সামান্য দামের তালা ঝুলিতেছে। প্রথমে আমাদের এই নরেশ যখন বাড়িতে ফিরে আসলো, এসে নিয়ে চন্দ্রনাথের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে তার বাড়িতে তালা এবং বাড়িটি খা খা করছে।
সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম। উৎসবের বিপুল সমারোহ সেখানে। হিরু ধনীর সন্তান, অর্থের অভাব নাই। চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালার নিপুণ বিন্যাসে তাহার বাড়ির পাশের আমবাগানটার সে শোভা আজও আমার মনে আছে। হিরুর কাকা শৌখিন ধনী সন্তান বলিয়া জেলার মধ্যে খ্যাতি ছিল। তিনি নিজে সেদিন বাগানটাকে সাজাইয়াছিলেন। বিশিষ্ট অতিথি অনেক ছিলেন। জনদুয়েক ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা, তাহা ছাড়া গ্রামস্থ ব্রাহ্মণ, কায়স্থ ভদ্রলোকজন সকলেই প্রায় উপস্থিত ছিলেন। সন্ধ্যাবেলা যখন নরেশ হিরুদের বাড়ি গেল, তখন গিয়ে দেখলো বিশাল আয়োজন, সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। কি অনুষ্ঠান? একটা সাধারণ স্কলারশিপ পেয়েছে সেই জন্য। ডেপুটি, ডিএসপি যে যে পেয়েছে, বড় বড় আধিকারিকেরা সবাই সেখানে এসে হাজির হয়েছে। অ্যাকচুয়ালি হিরুর তো পাওয়ার কথাই না। তুই একটি রেফারেন্স ছাড়া, চন্দ্রনাথের সাহায্য ছাড়া সে কি আর পেত? আর ফার্স্ট হওয়ার যদি তর্কে আসাই যায়, তাহলে চন্দ্রনাথের থেকে হিরু অনেক পিছিয়ে, চন্দ্রনাথের লেভেলটা অনেকটা উপরে। তো সেক্ষেত্রে এই অনুষ্ঠান করাটা একেবারেই বেমানান। হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে। লাবণ্যময় দেহ, আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি। হিরুর কথা মনে করিয়া আকাশের দিকে চাহিলে মনে পড়ে শুকতারা। অমনি প্রদীপ্ত, কিন্তু সে দীপ্তি কোমল স্নিগ্ধ। হিরু পরম সমাদর করিয়া আমাকে বসাইল। নানা কথার মধ্যে সে বলিল, কাকা বলেছিলেন এখন থেকে আইসিএস এর জন্য তৈরি হও, বিলেত যেতে হবে আমাকে। বিলেত যাবার আমার বড় স্বাদ নরু। দেখো, যেহেতু ও প্রথম হয়েছিল, সে যেভাবেই হোক না কেন, তার কাকা বলেছিল তুমি আইসিএস এর জন্য প্রিপারেশন নাও, তোমাকে তো বিলেত যেতে হবে, ভালো চাকরি করতে হবে। আর তাছাড়াও হিরুর বিলেত যাওয়ার ভীষণ ইচ্ছা। তো এই কথাগুলি সে আমাদের নরেশকে বলেছিল। আমার কিন্তু বারবার মনে পড়িতেছিল চন্দ্রনাথকে, কিন্তু সেদিন সেখানে তাহার কথা আমি তুলতে পারি নাই। হিরু বলিল, আজ দুপুরেই সে চলে গেল। আমি তার আগেই তাকে নেমন্তন্ন করেছিলাম, তবুও সে চলে গেল। একটা দিন থেকে গেলে কি হতো? হিরু বলিল, মাস্টারমশাই মাস্টারমশাই। দেখো, হিরু চন্দ্রনাথকেও ইনভাইট করেছিল, করেনি তা একেবারেই ভুল। আসলে হিরুর মনে সেভাবে জটিলতা ছিল না। সে পাস করেছে 2 নম্বরই করে, ঠিকই আছে, কিন্তু হিরু চন্দ্রনাথকে যথেষ্ট ভালোই বাসতো। হিরু চন্দ্রনাথকে বারবার থাকার কথা অনুরোধ করেছিল এবং চন্দ্রনাথকে সে ইনভাইটও করেছিল, কিন্তু চন্দ্রনাথ তার এই অপমান সহ্য করতে পারবে না। মানে তাকে ওভারটেক করে হিরু প্রথম হয়েছে, আর তারপর সে একটি পার্টি থ্রো করেছে। সেই পার্টিতে চন্দ্রনাথ কিভাবে যাবে? এই কারণে সে গ্রাম ত্যাগ করে চলে গিয়েছিল। সচেতন হইয়া মুখ ফিরাইয়া দেখিলাম শীর্ণকায় দীর্ঘাকার মানুষটি এন্ডির চাদরখানি গায়ে দিয়া আমাদের দিকে হাসিতেছেন। আমরা উঠিয়া দাঁড়াইলাম। হাসিয়া মাস্টারমশাই বলিলেন, আজি এলে নরেশ? মাস্টারমশাইয়ের ওইটুকুই এক বিশেষত্ব, ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হইলে সে আর তুই নয়, তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে। যাই হোক, সেই অনুষ্ঠানে আমাদের নরেশ মাস্টারমশাইকেও দেখতে পেলেন। তিনি একটি চাদর গায়ে দিয়ে তাদের দিকেই আসছিলেন। মাস্টারমশাই একটা বিশেষত্ব ছিল, যখন সেই ছাত্রটি তার কাছে পড়াশোনা করবে তখন তুই বলতো, কিন্তু যখনই সেই ছাত্রটি পাশ করে চলে যাবে তখন তুমি বলে ডাকতো। তিনি আবার বলিলেন, তুমি পড়বে নিশ্চয়ই নরেশ, কিন্তু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো বাবা। তবে ছেড়ো না, ও একটা বড় জিনিস, যেন সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড হওয়া উচিত ও বস্তু। আমি চুপ করিয়া থাকিলাম। হিরু বলিল, নরুর লেখা যে কাগজে বেরিয়েছে এবার স্যার? হ্যাঁ, বেশ বেশ, আমাকে লেখাটা দেবা তো নরেশ, পড়বো আমি। অ্যাকচুয়ালি আমাদের যে নরেশ বা নরু, সেও একজন সাহিত্য চর্চা নিয়ে ব্যস্ত থাকতেন সবসময়। যাই হোক, মাস্টারমশাই তাকে বলেছে পড়ো, কিন্তু সাহিত্য চর্চাটা অতটাও করো না, একটু কম করে করার চেষ্টা করো। তারপর আমাকে প্রশ্ন করিলেন, চন্দ্রনাথ কোথায় গেল? কাউকে বলে গেল না? তোমাকেও কি কিছু জানিয়ে যায়নি পত্রটত্র লিখে? বলিলাম, না স্যার, কাউকেই সে কিছু জানিয়ে যায়নি। লাঠির উপর ভর দিয়া মাস্টারমশাই কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিলেন। কি যেন তিনি চিন্তা করছিলেন। আমরাও নীরব।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাস্টারমশাই নীরবেই চলিয়া গেলেন। আমরা আবার বসিলাম। দেখো, মাস্টারমশাই যে দুঃখিত হয়নি এটা কিন্তু ভুল। মাস্টারমশাই বরাবরই চন্দ্রনাথকে ভালোবাসতেন এবং চন্দ্রনাথের এহেন যে ব্যবহার এটাতে মাস্টারমশাই ভীষণ দুঃখিত হয়েছেন। যাই হোক, মাস্টারমশাই চন্দ্রনাথ সম্পর্কে কিছু তথ্য হিরুর কাছে নিলেন এবং নরুর কাছেও নিলেন। চন্দ্রনাথ যখন চলে গিয়েছে জানতে পারলেন, তখন তিনি একটু মন খারাপ করেই সেখানে বসে পড়লেন। হিরু বলিল, চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে, দেখবি? চিঠিখানা দেখিলাম, সে লিখিয়াছে, প্রিয় বরেশু। প্রিয় বরেশু কাটিয়া লিখেছে, প্রিয় ভাজনেশু। আজই আমার যাত্রার দিন, সুতরাং থাকবার উপায় নেই। আমাকে মার্জনা করিও, তোমার সফলতায় আনন্দ প্রকাশ করিতেছি। কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে, এই উৎসবটা না করিলেই পারতে। স্কলারশিপটা কি এমন বড় জিনিস, ভালোবাসা জানিবে। ইতি চন্দ্রনাথ। তুমি ফার্স্ট হয়েছো, ঠিক আছে, এই পর্যন্ত হলে পরেও তাও চন্দ্রনাথ হয়তো মেনে নিত, কিন্তু ফার্স্ট হয়েছে জন্য বিশাল হামাডাকা করে একটা অনুষ্ঠান, এটি চন্দ্রনাথ কিছুতেই মানতে পারেনি। আর সে কারণেই চন্দ্রনাথ গ্রাম ছেড়ে চলে গিয়েছে, কারণ এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান তার পছন্দ হয়নি। চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম। হিরু বলিল, চিঠিখানা রেখে দিলাম আমি, থাক, এটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন। সে আবার প্রশ্ন করিল, আচ্ছা, কোথায় গেল সে, করবেই বা কি? সে যেন নিজেও এ কথা চিন্তা করিয়া দেখিয়াছিল। উত্তর দিয়াছিলাম, জানি না, কিন্তু কল্পনা করেছিলাম কিশোর চন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোটলা বাঁধিয়া সেই রাত্রেই জনহীন পথে একা চলিয়াছে। দুই পাশে ধীর মন্তর গতিতে প্রান্তর যেন পিছন দিকে চলিয়াছে। মাথার উপরে গভীর নীল আকাশের ছায়াপথ, পার্শ্বে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে। এটা সংক্ষেপিত ও সম্পাদিত, এই যে উপন্যাসটি বিশাল বড় উপন্যাস, এখানে তোমাদের খুব শর্ট করে দেওয়া রয়েছে। আর চন্দ্রনাথ একটি লাঠি পিছনে বোঁচকা নিয়ে সেই গ্রাম থেকে সেই রাত্রে চলে গিয়েছিল। এই পর্যন্তই ছিল এই গল্পটি। আমি এই গল্পটি আমার যতটুকু বলার দরকার বা যতটুকু এই ভিডিওতে এই অল্প সময়ের মধ্যে বলা উচিত, আমি সেটুকুই তোমাদের সাথে আলোচনা করেছি। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আর এরপরে থাকছে আমাদের এমসিকিউ পর্ব। চন্দ্রনাথ রচনা অনুসারে চন্দ্রনাথের দাদার নাম কি? অপশনগুলি হলো নিশিপদ্ম বাবু, নিশানাথ বাবু, নিশিকান্ত বাবু। সঠিক উত্তর নিশানাথ বাবু। হিরুই সেবার ফার্স্ট হয়েছিল, হিরু কে? অপশনগুলি হলো প্রধান শিক্ষকের পুত্র, সেক্রেটারির ভাইপো, দুটোই ঠিক। সঠিক উত্তর সেক্রেটারির ভাইপো। তাহার কথা অবহেলা করতে পারি না, কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো নিশানাথের, চন্দ্রনাথের, নরেশের। সঠিক উত্তর চন্দ্রনাথের। চন্দ্রনাথের স্মৃতি লেখকের মনে কেমন ভাবে রয়েছে? অপশনগুলি হলো ধ্রুবতারার মতো, শুকতারার মতো, কালপুরুষ নক্ষত্রের মতো। সঠিক উত্তর কালপুরুষ নক্ষত্রের মতো। অন্ধকারের মধ্যে তাকে খুঁজিতেছি, কাকে খোঁজার কথার এখানে বলা হয়েছে? অপশনগুলি হলো হেডমাস্টারকে, কালপুরুষকে, অতীতের দিনগুলিকে। সঠিক উত্তর অতীতের দিনগুলিকে। হেডমাস্টারের হাতে কি থাকতো? অপশনগুলি হলো হুকা, ডাস্টার, ছড়ি। সঠিক উত্তর হুকা। চন্দ্রনাথ গল্পের কথকের নাম কি? অপশনগুলি হলো চন্দ্রনাথ, নীরেন, নরেশ। সঠিক উত্তর নরেশ। তাছাড়া সব পাস হবে, কারা পাস হবে না? অপশনগুলি হলো অমিয় ও অমল, অমিয় ও শ্যামা, অমিয় ও নরেশ। সঠিক উত্তর অমিয় ও শ্যামা।
চন্দ্রনাথের ললাটে কি চিহ্ন ছিল? অপশনগুলি হলো চক্র চিহ্ন, চক্ষু চিহ্ন, ত্রিশূল চিহ্ন। সঠিক উত্তর ত্রিশূল চিহ্ন। চন্দ্রনাথ কোন পুরস্কার গ্রহণ করতে চায়নি? অপশনগুলি হলো প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার। সঠিক উত্তর দ্বিতীয় পুরস্কার। দাম্ভিক যেন ফেল হয়, কার উক্তি? অপশনগুলি হলো নিশানাথ, নরেশ, ইন্দ্রনীল। সঠিক উত্তর নরেশ। তুই তাহলে থার্ড ডিভিশনে যাবি, কে বলেছিল এ কথা? অপশনগুলি হলো নরেশ, চন্দ্রনাথ, নিশানাথ বাবু। সঠিক উত্তর চন্দ্রনাথ। বীরুর অবস্থা কেমন ছিল? অপশনগুলি হলো বিত্তবান, সর্বহারা, মধ্যস্থ। সঠিক উত্তর বিত্তবান। কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধল না, কে বলেছিল? অপশনগুলি হলো নিশানাথ বাবু, নরেশ, চন্দ্রনাথ। সঠিক উত্তর নিশানাথ বাবু। হেডমাস্টার কেমন প্রকৃতির মানুষ ছিলেন? অপশনগুলি হলো শান্ত, কঠোর, দাম্ভিক। সঠিক উত্তর শান্ত।